কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাত চায় না, জামাত চাইছে কবে পর্যন্ত? কিন্তু শেখ হাসিনা কোথায় মরবেন, তারপরে জেলে যাবেন না কি যাবেন, এটা জন বলতে কি, হুইজ হি। আমি মনে করি আমাদের এই জাতির যদি কোনো আত্মমর্যাদা বোধ থাকে, সম্মান থাকে, প্রত্যেকটা মানুষেরই এই ভদ্রলোকের এই বক্তব্যের প্রতিবাদ করা উচিত। বাংলাদেশে যারা রাষ্ট্রদূত আসে আমেরিকাতে, বড় জোর জয়েন্ট সেক্রেটারির পদমর্যাদার, জন বাংলাদেশে ছিলেন ডেপুটি অ্যাম্বাসেডর। সেই অর্থে আমাদের দেশে একজন টিওনো, উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন ক্ষমতায় নেই। বিভিন্ন তেল কোম্পানিতে এরা পিটার ডি হাস এরা কাজ করে। এই তেল কোম্পানি, তার সঙ্গে সঙ্গে জর্জ সরোজ, যারা এই বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে বিনিয়োগ করে এবং বিনিয়োগ করে এই বিভিন্ন তেল কোম্পানি তাদের সাথে দালালি করে এই যাকে বলা হয় সেখান থেকে কাজ পাইয়ে দেয়। যেমন দেখা গেল যে একটা দেশের সরকার পরিবর্তন করলো মিস্টার জর্জ সরোজ, সরকার পরিবর্তন করার পরে তো সেখানে 10 টাকা কোম্পানিকে সে ঢুকিয়ে দিল এবং সেখানে সে জর্জ সরোজ হয়তো 1 কোটি টাকা বিনিয়োগ করলো কথা সরকার পরিবর্তনের জন্য, কিন্তু ওই কোম্পানিগুলোকে বিভিন্ন ব্যবসা সেক্টরে ঢুকিয়ে দেওয়ার ফলে সেখান থেকে 10 কোটি টাকা লাভ করে গেল। এরকম যুদ্ধে, বিভিন্ন দেশের যুদ্ধে এবং সরকার পরিবর্তনে আমেরিকার একটা চক্র কাজ করে, যেই চক্রের যেটা সরকারি, আমেরিকার সরকারের যেটা ফাইন্যান্স, সেটাকে বলা ডিপ স্টেট। আর এর বাইরে এই যে জর্জ সরোজের নাম আমরা শুনছি, শেখ হাসিনার পতনের পেছনে বেসরকারি বিনিয়োগকারী, এরকম অসংখ্য বিনিয়োগকারী আমেরিকাতে আছে, এনজিওরা পর্যন্ত এই সমস্ত কাজকর্ম করে। তো জন মূলত এখানে ডুয়েল, জন এবং পিটার হাস, জন এরা একসময় মার্কিন ডিপ স্টেটের হয়ে কাজ করেছে প্রথম দিন থেকে। এখন 2014 সন থেকে জন এই কাজগুলো, আরও আগে সম্ভবত 2011 সন থেকে জন এই মার্কিন ডিপ স্টেট পলিটিক্সের সাথে জড়িত এবং তখন থেকে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য চক্রান্তে জড়িত। তো জন, ড্যান ডাব্লিউ মজিনা, তারপরে পিটার ডি হাসের আগ পর্যন্ত যারা আছে, মার্শাল বার্নিকাট বুম এবং অন্য যে রাষ্ট্রদূত আসছেন, সবাই ধারাবাহিকভাবে যে কাজগুলো করেছেন। এরপর যখন এদের চাকরি চলে গেছে, পিটার ডি হাস একটা তেল কোম্পানিতে যোগদান করছেন, আর জন সম্ভবত কোনো একটা এনজিওতে আছেন, এবং তিনি এই বাংলাদেশের যত সর্বনাশী যে দেখেন পাকিস্তানের সাথে, তিনি কিন্তু বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে এখান থেকে পোস্টিং হয়ে পাকিস্তানে ছিলেন এবং পুরো সময়টা পাকিস্তানের যে ইমরান খানের সরকারের যে পতন, এই পতনের মূল যে মাস্টার প্ল্যান ডোনাল্ড লু যখন যে কাজটা করেছে, এটা সেকেন্ড ইন কমান্ড হিসেবে সেই কাজগুলো করছে। ফলে বাংলাদেশের এই বর্তমান বিষয় নিয়ে, সেটা শেখ হাসিনাকে নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, এই জনের যে কোনো বক্তব্য আমি মনে করি এটা দেশের দ্রোহিতা শামিল এবং আমাদের দেশ সম্পর্কে একটা যুদ্ধে জড়িয়ে দেওয়া বা এই আমেরিকার একটা খপ্পরের মধ্যে ফেলে দেওয়া। এই মানুষগুলো ভালো না। আমি একটা সময় যখন আমরা কি খপ্পরে নেই? আমরা প্রথমত খপ্পরে তো অবশ্যই আছি, কিন্তু খপ্পরে থাকার পরেও যারা আমাদেরকে খপ্পর বাসে যারা খাবলা দেয়, বুঝতে পারছেন, আপনি থাবার মধ্যে পড়ে গেছেন। তো যে মানুষগুলো আমাদেরকে থাবা দিয়েছে, সেই ডোনাল্ড লু, সেই পিটার ডি হাস, সেই জন, তারপর শেষে এদের সঙ্গে আবার বাংলাদেশের বিভিন্ন রকম এনজিও আছে, যে সমস্ত এনজিও ওদের টাকা দিয়ে কখনো একটা অর্থনৈতিক রিপোর্ট দিবে, কখনো আপনার কাছে একটা পলিটিক্যাল সেমিনার আয়োজন করবে, কখনো প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করবে, মিটিং করবে। ইটস এ হিউজ চেইন। তো এই চেইনের যারা লোকজন আছে, সেই লোকজনকে কিন্তু আমরা এখনো পর্যন্ত অ্যাসার্টেন করছি না। বিষয়টা তো শেখ হাসিনা লিখিত বলেছেন যে তিনি দেশে ফিরবেন এবং এবছরই ফিরবেন, এটা তো সত্য। এটা কি কোনো উদ্বেগের বিষয় কিনা? এটা ওনার কি, হুইজ হি? আমার প্রশ্ন হলো এই বিষয়টা শেখ হাসিনা না, ওনার পর্যবেক্ষক কোথাকার পর্যবেক্ষক না, তাকে হু হ্যাজ ইনভেন্টেড। আমরা তাকে নামই ভুলে যেতেছি না, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা শেখ হাসিনা ঠিক আছে, কিন্তু এটা কেন একজন পাকিস্তানি লোক বলবে, কেন একজন আমেরিকান লোক বলবে, যাদের বিরুদ্ধে সরাসরি মনে করেন যে আমাদের দেশ ধ্বংসের অভিযোগ আছে, লং আউটস্ট্যান্ডিং। পাকিস্তান আমাদের বন্ধু না, তুরস্ক আমাদের বন্ধু না, কোনো অবস্থাতে বন্ধু না। এই যে আমেরিকা আমাদের কখনো কোনো অবস্থাতে বন্ধু ছিল না, এখনো নেই। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1-11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। উনি আসতে পারেন, আবার আসতে নাও পারেন, কিন্তু আসেন আর না আসেন, উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেরবার চেয়ে এবারটা গুরুত্ব দিচ্ছেন? আগেটা গুরুত্ব দেন, এইবারটা গুরুত্ব দিচ্ছি কেন, অনেক সময় না মানুষ আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে গেছে বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে, তোর মধ্যে হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান টানান দেখে। এরকম ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে, এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছু বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই। এতে রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তার দলের যে নেতাকর্মী যারা আছে, তাদের মধ্যে এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের এনার্জি, এক ধরনের এটা তৈরি হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। নতুন যারা ক্ষমতা নিয়েছে, তাদের জনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে বসিয়েছে তা কিন্তু নয়। প্রতিবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতাসীন ছিল তাদের অজনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পর যে আসছে, কিন্তু নতুন কাউকে চেয়ে চিনতে আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসছে যে অমুকে না আসলে আমার দেশ চলবে না, এমনটি হয় নাই। বাংলাদেশে এবার নির্বাচনও তাই। এবার নির্বাচন তো কোনো কেউ ছিল না, এবার নির্বাচনটা একটু ডিফারেন্ট। আপনার এই গভর্নমেন্ট আসছে মাত্র 4 মাস, এই গভর্নমেন্টে যদি দেশ চালাতে ব্যর্থ হয়,
এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না। যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে। জি, এখন সাহস দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে আপনি কী হবে? তাহলে ফাঁসি দিয়ে দেবেন, কারণ তার বিরুদ্ধে ফাঁসি রায় আছে। অথবা আপিল হবে, আপিলের দিন পর্যন্ত এখন হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে আপিলের মেয়াদ থাকবে কিনা বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি তাদের ফাঁসিতে চড়াই দিলেন, তারপর কী হবে? তারপর কী হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে একটা, আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোকে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দেবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না। এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফলে যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয় তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকে হবে এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছে ওটা ফিলিপিন্স থেকে, তার পুরো তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছু ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখুন আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা, যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূস একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাতে পারতো মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সেটা পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে জানান, তো রাস্তাঘাটে যাই তো অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো চাই না, কিন্তু শুনি তো। দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি, আওয়ামী লীগের সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজতে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতির জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে এই যে এত সরলীকতা, হয় আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাত চায় না। জামাত চাইছে কবে পর্যন্ত? জামাত ওই সময় এই রাজনীতি করে নাই? ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই।